দেখে নিও। এরপরে আমি চলে যাচ্ছি যেটা এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ আরেকটা টপিকস, সেটা হলো ভাস্কুলার টিস্যু সিস্টেম বা ভাস্কুলার টিস্যু তন্ত্র বা পরিবহন কলাতন্ত্র, যেটা ইতিপূর্বে তোমাদের ওই পঞ্চম অধ্যায় যখন আমি শৈবাল ছত্রাক পড়িয়েছিলাম, এরপরে ষষ্ঠ অধ্যায় পড়ালাম, তখনও এই টিস্যুতন্ত্র সম্পর্কে বারবার কথা হচ্ছিল যে নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেগুলো শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা বা মস, এদের টিস্যু থাকে না, টিস্যুতন্ত্র থাকে না, পরিবহন কলাতন্ত্র থাকে না, ভাস্কুলার টিস্যু, কিন্তু উন্নতদের থাকে। সেখানে বিস্তারিত আলোচনা হয়ে গিয়েছে, এই জন্য তোমাদের বুঝতে পারাটা অনেক সহজ হবে আশা করি। এখন আমি টিস্যুতন্ত্রে চলে, তাহলে টিস্যুতন্ত্র কাকে বলা হয়? হোয়াট ইজ টিস্যু সিস্টেম? যে একাধিক টিস্যু বা বিভিন্ন প্রকারের টিস্যু মিলে যদি কোনো একটা বিশেষ তান্ত্রিক কাজ করে, টিস্যুতন্ত্র বলা হবে। যেমন উদ্ভিদ দেহের ত্বক, বহিরাবরণ, সেটা ফলের হতে পারে, কাণ্ডের হতে পারে, মূলের হতে পারে, পাতার হতে পারে, এটাকে ত্বকীয় টিস্যুতন্ত্র বলা হবে। এরপরে উদ্ভিদ দেহে পরিবহন কাজে নিয়োজিত জাইলেম এবং ফ্লুয়েম, যেটা শুধু উন্নত উদ্ভিদের ক্ষেত্রে থাকে। তোমরা জানো মূলবিহীন উদ্ভিদে কখনোই টিস্যুতন্ত্র থাকে না, ভাস্কুলার টিস্যুতন্ত্র থাকে না। এগুলো তোমাদের পূর্ববর্তী লেসন গুলোতে চমৎকারভাবে তোমাদের খাতায় আমি লিখিয়ে দিয়েছি। অর্থাৎ এটা যেহেতু আমরা টিস্যুতন্ত্র পড়তেছি, তার মানে উন্নত শ্রেণীর উদ্ভিদের কথা বলতেছে। তাহলে টিস্যুতন্ত্র তো তিন প্রকার আমি বলতেছিলাম, একটা হলো এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র, একটা ভাস্কুলার টিস্যুতন্ত্র যেটা উন্নত উদ্ভিদে থাকে, জাইলেম এবং ফ্লুয়েম। এবং আমি তোমাদেরকে মজা করে এর আগে পড়িয়েছি, জাইলেম দিয়ে যায় কোথায় যায়? পাতায় যায়। কোথা থেকে যায়? মূল থেকে। মূল পরিবহন করে উপরের দিকে নিয়ে যায়। ফ্লুয়েম দিয়ে ফল করে বা পতিত হয়, নিম্নগামী হয়। কি হয়? তৈরিকৃত খাদ্যটা, কারণ পাতায় ক্লোরোপ্লাস্ট থাকে সেখানে, এই জন্যই আমরা ক্লোরোপ্লাস্টকে উদ্ভিদ কোষের বা উদ্ভিদের রান্নাঘর বলে থাকি। তাহলে জাইলেম এবং ফ্লুয়েম সম্পর্কে আমরা এইটুকু ধারণা পেলাম যে জাইলেম এক ধরনের পরিবহন করে, ফ্লুয়েম আরেক ধরনের পরিবহন করে। জাইলেম এবং ফ্লুয়েম উভয় টিস্যুর পরিবহনকে একসঙ্গে বলা হয় পরিবহন কলাতন্ত্র, ইংরেজিতে ভাস্কুলার টিস্যু সিস্টেম। আমরা এখন ভাস্কুলার টিস্যু সিস্টেম সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমরা এটুকু বুঝবো যে ভাস্কুলার টিস্যু সিস্টেমের জন্য আমাদের দুইটা টিস্যু আছে, একটা জাইলেম টিস্যু আর একটা ফ্লুয়েম টিস্যু। তাহলে আমাদের উচিত জাইলেম এবং ফ্লুয়েম টিস্যু সম্পর্কে ছোট্ট একটা ধারণা নিয়ে নেওয়া। ইতিপূর্বে জাইলেম এবং ফ্লুয়েম টিস্যু সম্পর্কে তোমাদের এর আগের অধ্যায় 5, 6 অর্থাৎ শৈবাল এবং ছত্রাক, ব্রায়োফাইটা এবং টিউরিডোফাইটা পড়ানোর সময় বারবারই ভাস্কুলার টিস্যু সম্পর্কে প্রসঙ্গ এসেছিল, যে কোনোটা অভাস্কুলার, কোনোটা ভাস্কুলার। তখন এটা আলোচনা এসেছিল যে ভাস্কুলার টিস্যু আছে কি নাই। এখন প্রসঙ্গ হলো যে জাইলেম টিস্যুটাও 4 ধরনের কোষ দিয়ে গঠিত, ফ্লুয়েম টিস্যু 4 ধরনের কোষ দিয়ে গঠিত। কোষের নাম বা প্রকৃতিও ভিন্ন প্রকৃতির, এবং জাইলেমের পরিবহন, এটা আমরা এই পার্থক্যটাও, জাইলেম এবং ফ্লুয়েমের পার্থক্যটা আমি তোমাদের যে বইটা পড়াচ্ছি, রাশেদ কারামি স্যারের বইয়ে স্পষ্টভাবে এই পার্থক্যটা দেয়া আছে। সেখান থেকে পার্থক্যটা দেখে নিও। কারণ সময় অতি সংক্ষেপে তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার যেহেতু উদ্দেশ্য, এই জন্য আমি এই পার্থক্যে যাচ্ছি না, যেহেতু ওই পার্থক্যটা দেয়া আছে। আর জাইলেম ফ্লুয়েমের পার্থক্যটা দেয়া আছে, যেহেতু বাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্যটা দেয়া নেই, এই জন্য আমি বিস্তারিত 20টা পার্থক্য সেখানে লিঙ্কে দিয়ে দিব, তোমরা ভিডিওটা দেখে সেই লিঙ্কে পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে ভাস্কুলার টিস্যুতন্ত্রটা এটা বোঝার জিনিস। তাহলে টিস্যুতন্ত্র তো আমরা আগেই জানি যে সকল উদ্ভিদে তো টিস্যুতন্ত্র নেই, যেমন শৈবালে নেই, ছত্রাকে নেই, ব্রায়োফাইটা বা মৎস্য উদ্ভিদে নেই। আবার বিবর্তনের ধারা অনুযায়ী আমরা জানি টেরিডোফাইটা পড়েছো তোমরা, ফার্ন জাতীয় উদ্ভিদ, সেখানে আমরা জানি যে ভাস্কুলার টিস্যু আছে। এরপরে আরও উন্নত উদ্ভিদ, যেটাকে পুষ্পক উদ্ভিদ বলা হয়, তোমরা সপ্তম অধ্যায়ে পড়ে নিয়েছো, যেটা অলরেডি পড়া হয়ে গেছে, নগ্নবীজ এবং আবৃতবীজী উদ্ভিদ, এতে টিস্যুতন্ত্র ছিল। তাহলে আমরা জানি যে টিস্যুতন্ত্রের প্রকারভেদ তো অবশ্যই হবে, কারণ অনেক উদ্ভিদে তো টিস্যুতন্ত্র নাই নিম্ন শ্রেণীর। আর টিস্যুতন্ত্র যাদের আছে তাদের মধ্যে তো সবারই একই রকম টিস্যুতন্ত্র নেই, কারণ বিবর্তনের ধারা বলতে একটা কথা, নিম্ন থেকে উন্নতম শ্রেণী বা উচ্চতম শ্রেণী। এই জন্যই যে টিস্যুতন্ত্রে জাইলেম এবং ফ্লুয়েম এই দুইটা মিলে যেহেতু টিস্যুতন্ত্র, তাহলে জাইলেম এবং ফ্লুয়েম কিভাবে অবস্থান করতেছে উদ্ভিদ দেহের ওই নির্দিষ্ট জায়গায়, অঙ্গে বা অবস্থানগত কারণে, এটার উপর ভিত্তি করে টিস্যুতন্ত্রকে প্রধানত বলা হয়েছে 3 প্রকার। এখন এইটার পূর্ণাঙ্গ বিশ্লেষণ যেটা চিত্র বইয়ে দেওয়া আছে, কিন্তু বইয়ের উপস্থাপনটা যদি ওইভাবে করো তোমারও বুঝতে সমস্যা হবে, সময় বেশি লাগবে, আর উপস্থাপনটা ভালো হবে না। আমি এমন একটা কৌশল দেখিয়ে দিচ্ছি
অতি সংক্ষেপে তুমি যদি এইভাবে উপস্থাপন করো, তোমার উপস্থাপন করতে সময় কম লাগবে, যখন তুমি শনাক্ত করতে যাবে, লেবেলিং করতে যাবে, সময় কম লাগবে এবং দুইটা তুলনামূলক বিচার তুমি দেখে দিতে পারবে। তাহলে এখানে হলো যে মূলত টিস্যুতন্ত্রের যে শ্রেণীবিন্যাসটা, সেই টিস্যুতন্ত্রের শ্রেণীবিন্যাসটা অবশ্যই এটা করা হয় জাইলেম এবং ফ্লুয়েম কিভাবে একে অন্যের মধ্যে অবস্থান করতেছে, এটার উপর, অন্যের সাথে অবস্থান করতেছে এটার উপর নির্ভর করে। যেমন আমরা যদি একটু জায়গা দরকার, এর জন্য আমরা যদি উপরের অংশটা এখন মুছে নেই, দেখো সেক্ষেত্রে সহজ হবে তোমাদের জন্য বুঝতে পারাটা। যেমন আমি যদি এরকম আঁকাই একটু ডিম্বাকৃতির দুইটা চিত্র, এটা দিয়ে একটা মিন করব, আবার দেখালাম, এইবার হবে বৃত্তাকৃতির চিত্র, এইবার বাস হয়ে গেল টিস্যুতন্ত্রের প্রধানত 3 প্রকার, কিন্তু বিস্তারিত যে 6 প্রকার, এটা বুঝলে তুমি প্রধানত বোঝার কোনো ব্যাপারই হবে না। তাহলে এটাকে আমরা যদি বলি সমপার্শ্বীয় বদ্ধ আর এটা হবে সমপার্শ্বীয় মুক্ত, এটাকে আমরা বলবো সমদ্বিপার্শ্বীয়, এটাকে আমরা বলবো ওরিও বা রেডিয়াল, এটাকে বলবো হেড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক, এটাকে আমরা বলবো ফ্লুয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। আচ্ছা, এখন কিভাবে হলো দেখো, এখানে জাইলেম টিস্যুগুলোর অবস্থান ফ্লুয়েম টিস্যুর সাথে একেবারেই আস্তে পিছছে, অর্থাৎ জাইলেম এবং ফ্লুয়েমের মাঝখানে আরেকটা সেকেন্ডারি ভাজক টিস্যু আছে কেম্বিয়াম নামে, সেই কেম্বিয়াম টিস্যুটা এখানে নেই, কেম্বিয়ামটা নেই, যার দরুন এটাকে বলা হয় সমপার্শ্বীয় বদ্ধ, কেউ তাদেরকে পৃথক বা মুক্ত করে দেয়নি। কিন্তু এই ক্ষেত্রে দেখো ঠিক জাইলেম এবং ফ্লুয়েম উভয়টা একটা গুচ্ছ করেই আছে, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এদের মধ্যবর্তী স্থানে অন্য আরেকটা বিশেষ টিস্যু, যেটাকে কেম্বিয়াম টিস্যু বলা হয়। এই কেম্বিয়াম টিস্যু থাকে বিধায় আমরা জানি দ্বিবীজপত্রী গাছগুলো মোটা হয়, সেকেন্ডারি বা গৌণ বৃদ্ধি হয়, স্বাভাবিক বৃদ্ধি যেটা তার চেয়ে গাছকে কি করে মোটা করে, ব্যাস বৃদ্ধি করে। এটাকে যদি আমরা ফ্লুয়েম টিস্যু বলি, এটা কিভাবে আঁকাবে, চমৎকার, রাজমিস্ত্রিরা যেরকম ভাবে ইটের গাঁথনি দেয় আমাদের দেখতে হবে, সেই ইটের গাঁথনিগুলো প্রথমবার একটা ইটের গাঁথনি দেওয়ার পর পরবর্তী গাঁথনিটা হয় 2 ইটের ফাঁকা স্থানের মধ্যবর্তী জায়গায় ইট বসিয়ে দেওয়া হয়, ঠিক এরকম করে আমাদের আঁকা হয়ে গেল কেম্বিয়াম টিস্যু। বাস, যেহেতু কেম্বিয়াম টিস্যু জাইলেম এবং ফ্লুয়েম উভয় প্রকার টিস্যুকে মুক্ত করে দিয়েছে, এটা সমপার্শ্বীয় মুক্ত, একেবারে সহজ। তুমি তোমার যদি বেসিকটা ক্লিয়ার রাখো, আমরা আগে জেনেছি যে এই যে ইটের মতো একটা গাঁথনি দেখানো হয়েছে, কেম্বিয়াম টিস্যুটা সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি করে, অর্থাৎ উদ্ভিদ দেহের বৃদ্ধি, যে উদ্ভিদগুলো মোটা হয়, দ্বিবীজপত্রী উদ্ভিদ সচরাচর যেটাকে আমরা জেনে থাকি, সে দ্বিবীজপত্রী উদ্ভিদ, তাহলে এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকবে সচরাচর, আর এটা একবীজপত্রী উদ্ভিদে, সুতরাং মুখস্থ করার কিছুই নেই, পুরোটাই কৌশলের ব্যাপার, ঠিক আছে সেক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমাদের এই ক্ষেত্রে হবে সমদ্বিপার্শ্বীয়, নামে বলে দিচ্ছে যে এটা সংজ্ঞা এবং চিত্র কি হতে পারে। দেখো 2 পাশেই ইটের গাঁথনি থাকবে, কতক্ষণ আগে আমি বলেছি ইটের গাঁথনিকে আমরা কি যেন বলে জানি, সেটা হলো কেম্বিয়াম। একটু পরে আমি শনাক্ত করে নিব, আরও বুঝতে পারাটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এইবার আবারও সেই একই উপায়, ইটের গাঁথনির মতো সেই কেম্বিয়াম টিস্যু দেখিয়ে দিলাম। তাহলে আমরা দেখলাম উভয় দিকে বা 2 দিকে দুই পাশেই কি থাকবে, যে জাইলেম টিস্যু মাঝখানে থাকবে এবং জাইলেম টিস্যু মাঝখানে থাকবে এবং ফ্লুয়েম টিস্যু চলে যাবে 2 পাশে, হয়ে গেল সমদ্বিপার্শ্বীয়। ওরিও বা রেডিয়াল হলো, এটা শুধুমাত্র শিকড়ে থাকে, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী ফ্যাক না, পৃথিবীর যে সকল শিকড় বা মূলযুক্ত উদ্ভিদ থাকে, মূলযুক্ত উদ্ভিদ বা উন্নত উদ্ভিদ হইলেই সেখানে মূলে থাকবে রেডিয়াল বা ওরিও প্রকৃতির। এটা বোঝার জন্য খুব সহজ, চিত্র আঁকার ক্ষেত্রে তুমি খুব সহজেই এরকম ডিম্বাকৃতির উল্লম্বভাবে 2টা দাও, এইবার এর অনুভূমিকভাবে 2টা দাও, 4টা।
খুব কম বেশি করলে সমস্যা নেই, ঠিক আছে। একবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী মূল, এই ক্ষেত্রে আমরা বিশ্লেষণে এখন যেতে পারছি না সময়ের অভাবে। 4টা দিলে তোমার চিত্রটা সংক্ষেপে সহজ হবে, ঠিক আছে। এই মাঝখানে হলো ফ্লুয়েম। এটা স্পেশালিটি হলো কখনোই জাইলেম এবং ফ্লুয়েম তো এদের মতো একই গুচ্ছে থাকেই না। আরও মজার ব্যাপার হলো যে এদের যে পাশাপাশি দুইটা জাইলেম টিস্যু, একই রকম টিস্যু, অর্থাৎ দুইটা জাইলেম বা দুইটা ফ্লুয়েম কখনো পাশাপাশি থাকবে না। হয়ে গেল রেডিয়াল বা অরিও। আচ্ছা, এরপরে এটাকে আমরা বলেছি কেন্দ্রিক, অর্থাৎ জাইলেম কেন্দ্রে থাকলে ফ্লুয়েম পরিধির দিকে থাকবে, ফ্লুয়েম কেন্দ্রে থাকলে জাইলেম পরিধির দিকে থাকবে। এটা সচরাচর নিম্ন শ্রেণীর উদ্ভিদের সাধারণত থেকে থাকে, ঠিক আছে। টেরিস বা ফার্ন জাতীয় বা এই জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে। যেমন টেরিসের হলো হেড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক। এটা কিভাবে হবে? এই যে সেন্টারে, যেহেতু আমরা এটা জাইলেম কেন্দ্রিক বলছি, কেন্দ্রে থাকবে জাইলেম। খুব সহজ ব্যাপার, একেবারেই মুখস্থ করার কিচ্ছু নেই এর মধ্যে। এরপরে পরিধির দিকে থাকবে হলো ফ্লুয়েম টিস্যু, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগী থাকো। আর যে কাজটা তোমাদেরকে করতে হবে, তুমি যখন এই লেকচারটা দেখতে যাচ্ছ তখন এই টপিকগুলো খুব সংক্ষেপে আগে বইটা একটু খুলে দেখে নিবে। দেখবে তোমার পূর্ববর্তী অধ্যয়নের সাথে অনেকগুলো মিলে যাবে। পূর্ববর্তী অধ্যায়ের যেগুলো অধ্যয়ন করেছ এসএসসির ধারণা থেকে মিলে যাবে, এবং তোমার আগেই কিছু কোয়ারিজ তোমার মাথায় আসবে যে এটা তো আমি বুঝি না, এটা বুঝি নাই। তা আগে পড়া থাকলে কোয়ারিজটা খুব সংক্ষিপ্ত হয়ে যাবে, সেক্ষেত্রে বুঝতে পারাটা অনেক সহজ হবে। এই ক্ষেত্রে কি হবে? সেন্টার বা কেন্দ্রে থাকবে যেহেতু ফ্লুয়েম, আগেই বলছি আমরা এটা ফ্লুয়েম কেন্দ্রিক, আর পরিধির দিকে এবার চলে যাবে পরিধি অঞ্চলে জাইলেম। ব্যাস হয়ে গেল। খেয়াল রাখতে হবে যে এটা যেন গরুর গাড়ির চাকার মতো চিত্রটা না হয়, মানে হলো চতুর্দিক থেকে যেন ভুলে আমরা জাইলেম উল্টোভাবে দেখিয়ে না দিই, এরকম বিন্যাস হবে। এখন আমরা যদি শনাক্ত করে দেখি তাহলে কত সহজে হয় দেখো, তোমার টাইমও সেভ হবে। এটা জাইলেম, দেখিয়ে দাও জাইলেম, জাইলেম। এটা ক্যাম্বিয়াম, এটা যদি ক্যাম্বিয়াম হয়, এটাতে ক্যাম্বিয়াম নাই, ব্যাস চমৎকার তুলনা হয়ে গেল। এটা ফ্লুয়েম, ব্যাস। এই জন্য যেহেতু এটা ক্যাম্বিয়াম মুক্ত করেনি, এটা বদ্ধ, আর এটা সমপার্শ্বীয় মুক্ত, এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এটা থাকে। আর এই ক্ষেত্রে কি দেখাবো আমরা? দেখো এখানে আমরা জাইলেম দেখাতে পারতেছি, একটু ব্যতিক্রমী চিত্র জাইলেম। তাহলে এটা যেহেতু ক্যাম্বিয়াম, নিচের দিকটাকে ভিতরের দিকে ধরা হয়, তাহলে এটা বহি ফ্লুয়েম, এটা অন্তঃফ্লুয়েম। তাড়াহুড়ার জন্য লেখাটা সুন্দর করে লিখে নিতে পারতেছি না, তোমরা বুঝে নিও। সরি, আমি তো ভুল লিখে ফেললাম। এটা তো ফ্লুয়েম না, এটা হবে ক্যাম্বিয়াম, ইটার গাঁথনির মতো ক্যাম্বিয়াম। তাহলে এটা বহি ক্যাম্বিয়াম, এটা অন্তঃক্যাম্বিয়াম, এটা হবে অন্তঃফ্লুয়েম, আর এটা হবে বহিফ্লুয়েম। এটা গেল একটা। এই ক্ষেত্রে আমরা জাইলেম দেখিয়ে ফেলেছি, যেহেতু ফ্লুয়েমটা বহিফ্লুয়েমের সাথেও মিলছে না, অন্তঃফ্লুয়েমের সাথেও মিলছে না, এইটা আমরা একটা চালাকি করব, দেখিয়ে দিব আলাদাভাবে ফ্লুয়েম। দেন এক্সামিনার যিনি খাতাটা দেখবেন উনি বুঝে নেবেন তুমি কতটা চৌকস। এই জন্যই যে ফ্লুয়েমটা এখানকার ফ্লুয়েমের সাথে মিলছে না, তুমি আলাদা দেখিয়ে দিয়েছো, যেটা মিলছে জাইলেম তুমি দেখিয়ে দিয়েছো। এইবার এটা একেবারেই সহজ, তুমি প্রচলিত ধারা অনুযায়ী আগে জাইলেম লিখে নাও, এরপরে ফ্লুয়েম লিখে নাও। জাইলেম এটা ভিতরে কি জাইলেম কেন্দ্রে, এটা জাইলেম পরিধির দিকে, এটা ফ্লুয়েম বাইরে, এটা ফ্লুয়েম ভিতরে, ফ্লুয়েম কেন্দ্রে, শেষ। কত সহজ। নিচে লিখে দিতে হবে যে ভাস্কুলার ভান্ডলের প্রকারভেদের চিহ্নিত চিত্র। আমি জায়গা সংকুলন হচ্ছে না, এই জন্য আজকে এখানে লিখে দিতে পারলাম না। দেখো একেবারেই সহজ। তাহলে আমরা বুঝে নিলাম যে অধ্যায় থেকে আমাদের গুরুত্বপূর্ণ প্রথম লেসন হিসাবে এটুকু শিখে নেব যে টিস্যু কি, ভাজক টিস্যুর প্রকারভেদ, বিশেষত ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু উভয় প্রকারের পার্থক্য, ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস, স্থায়ী টিস্যু শ্রেণীবিন্যাসটা তোমাদের এত ইম্পর্টেন্ট না। তাহলে ভাজক, এরপরে চলে যাবো আমরা টিস্যুতন্ত্রে। টিস্যুতন্ত্রটা কি আমরা বলেছি, টিস্যুতন্ত্র টিস্যু দ্বারা গঠিত বা বিশেষ কাজে নিয়োজিত একাধিক টিস্যুর সমন্বয় বা প্রয়োজন যেগুলো হয় এর মাধ্যমে যে একটা বিশেষ কার্য সম্পাদন করে, এটাই টিস্যুতন্ত্র।
সেই টিস্যুতন্ত্রের মধ্যে আমরা 3 প্রকার উদ্ভিদদেহের টিস্যুতন্ত্রের কথা জানি এবং বলেছি সবচেয়ে ইম্পর্টেন্ট যেহেতু ভাস্কুলার টিস্যুতন্ত্র এবং সেই ভাস্কুলার টিস্যুতন্ত্রটা জাইলেম এবং ফ্লুয়েম নিয়ে গঠিত। এই জন্য জাইলেম এবং ফ্লুয়েমের কিছু পার্থক্য আমি তোমাদেরকে বলেছি এবং এটা তোমাদের রাশেদ কারিমী স্যারের বইয়ে চমৎকারভাবে দেওয়া আছে, এই জন্য আমি এটা লিঙ্কে দিচ্ছি না, দেব না। কিন্তু ভাস্কুলার টিস্যুতন্ত্রটা চিত্রসহ অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বইয়ে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে বারবার যে কোশ্চেনটা রিপিট হচ্ছে তোমরা দেখবে। এবং মজার ব্যাপার হলো, সুসংবাদ হলো যে আমি তোমাদের এই অধ্যায়ের জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো উদ্দীপক সহ এই অধ্যায়ের সাথে তোমরা যখন এখন লেসনটা নিচ্ছ এরপরে এর লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা লিঙ্কটা দেখে নিও। পুরো নোটটা আমি ওখানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা স্ন্যাপশট দিয়ে বা কোনো উপায় এটা কালেকশন করে রেখে দিও, কাজে দিবে। আর তোমাদের বইয়ের এই অধ্যায়ের মূলত এই জিনিসগুলো হলো বুঝার জিনিস এবং এটা সবচেয়ে বেশি আসে, যেহেতু অল্প সময়ে তোমাদেরকে এই অধ্যায়টা সম্পর্কে একটা ধারণা দিতে হবে। এই জন্য আমি শুধু প্রধান প্রধান জিনিসগুলো আলোচনা করেছি। তাহলে আজকে আমরা জানলাম যে সারাংশটা যদি দেখি, টিস্যু কাকে বলে। টিস্যু তো আমরা আগেই বলেছি একগুচ্ছ কোষকে টিস্যু বলবো। শর্ত হলো, প্রধান শর্ত দুইটা, আর একটা কন্ডিশন আছে, ওইটা মানতেও পারে নাও মানতে পারে। ফার্স্ট কন্ডিশন হলো একই উৎস থেকে সৃষ্টি হবে। তোমাদেরকে আগে পড়িয়েছি, সে উৎসটা বোঝা ভ্রূণীয় টিস্যু স্তর, যেটা অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম বা মেসোডার্মের যে কোনো একটা স্তর থেকে আসবে। এরপরে একই ধরনের কাজে নিয়োজিত থাকবে, তখন তাদেরকে আমরা বলবো এটা হলো টিস্যু। আর কোষগুলোর প্রকৃতি যেটা গঠন একই রকম হতে পারে, ভিন্ন রকমও হতে পারে, দ্যাটস নট ফ্যাক্ট, এটা কোনো ফ্যাক্ট না, তথাপি সে টিস্যু হবে। কিন্তু পূর্ববর্তী দুইটা শর্ত তাকে মানতেই হবে। এরপরে আমরা বুঝলাম যে টিস্যুর প্রকারভেদ করতে যে আমরা জানি উদ্ভিদদেহের টিস্যু প্রধানত 2 প্রকার, একটা ভাজক টিস্যু, একটা স্থায়ী টিস্যু। এটা বিস্তারিত পড়েছি, তোমাদেরকে কয়েকটা তুলনামূলক চিত্রে দেখিয়েছি পার্থক্য। আর আমি বলেই দিয়েছি যে লিঙ্কে তোমরা 520টা পার্থক্য আমি লিখে দিয়ে দিয়েছি, লিঙ্কে পাবে তোমরা এটার সাথেই। এরপরে আমরা পড়েছি যে ভাজক টিস্যুর প্রকারভেদ, আমি বিস্তারিত বুঝাইনি, এটা সহজ, খুব বেশি ইম্পর্টেন্ট না। আর একটা লেকচারে এটুকু বিস্তারিত বর্ণনায় আনা সম্ভব না। এরপরে আমরা পড়েছি টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্র পড়তে গিয়ে আমরা বলেছি যে উদ্ভিদদেহের টিস্যুতন্ত্রটা মোট 3 প্রকার, ঠিক আছে? ত্বকীয় টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র আর ভিত্তি টিস্যুতন্ত্র, অর্থাৎ উদ্ভিদদেহের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল বা দেহের যে কোনো অংশের ত্বকীয় অংশ। আর ভাস্কুলার টিস্যু, যা আমরা আজকে বিস্তারিত বুঝে নিলাম, এই 2টা টিস্যুতন্ত্র ছাড়া উদ্ভিদদেহের বাকি বিশাল যে অঞ্চল, ওই বিস্তৃত অঞ্চলটাকে বলা হয় ভিত্তি টিস্যুতন্ত্র, ঠিক আছে? তাহলে এটা দেখে তোমাদের বইয়ের অনুশীলনীর অংশের যে এমসিকিউগুলো দেওয়া আছে এগুলো দেখে নিও। আর এমসিকিউ কীভাবে প্র্যাকটিস করতে হয় চমৎকারভাবে তোমাদের পূর্বে বলে দেওয়া আছে, এগুলো দেখে নিও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই ক্লাসে তোমরা উপকৃত হবে। আর আমিও তোমাদের কাছে দোয়া চাই, যেহেতু একটা বৈশ্বিক যে পরিস্থিতি চলতেছে, তোমরা জানো কোভিড-19 যে করোনা ভাইরাস সম্পর্কে, এটা তোমরা 4র্থ অধ্যায়ে তোমাদেরকে ভাইরাস সম্পর্কে বিস্তারিত পড়ানো হয়েছিল। তোমাদের যথেষ্ট ধারণা আছে যে এটা আসলে কোষীয় কোনো বৈশিষ্ট্য নাই, মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। অথচ আল্লাহ তাআলা যখন পৃথিবীতে কোনো কিছু প্রেরণ করতে চান এমন জিনিস দিয়ে, যে ছোট্ট একটা জিনিস মাইক্রোস্কোপে দেখা যায় না, অথচ একটা বৈশ্বিক মহামারীর সৃষ্টি করেছে, এটার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাই যে এটা চিকিৎসা পদ্ধতির পাশাপাশি আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করি। এবং যে জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আযাবকে পাঠান, এই আযাবগুলো থেকে বাঁচার জন্য যে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে যা বলেছেন, আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো এরকম আমাদেরকে সুন্নাহর মাধ্যমে, কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এগুলো মানতে হবে। আর আমরা পরীক্ষা একেবারেই সামনে, এখন পড়াশোনায় খুবই মনোযোগী থাকতে হবে। এবং পরবর্তী যে অধ্যায় আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই পরীক্ষায়, সেটা 8ম অধ্যায় এবং 10ম অধ্যায়। এর পরবর্তী লেকচার আমি 10ম অধ্যায়ের উপর আলোচনা নিয়ে তোমাদের সামনে আসবো। আল্লাহ।